4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 13 জুন সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করবে এনসিপি, জানালেন আক্তার হোসেন। ইশতেহারে গুরুত্ব পাবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত দর্শনীয় স্থান, এলাকাভেদে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ। সাভার চামড়া শিল্পনগরীতে নতুন সিইটিপি নির্মাণ করবে সরকার। কাটবে রফতানি বাধা, বাঁচবে ধলেশ্বরী। আগের বর্জ্য শোধনাগার তৈরিতে অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং এশিয়ান কাপ বাছে সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবরেরা। প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এ সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 13 জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া শর্ত পূরণ করেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করবে এনসিপি। রংপুরে সময় সংবাদকে এ কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা। তাই তো তৃণমূলে নিজেদের দল গোছাতে দম ফেলার ফুসরত নেই জাতীয় নাগরিক পার্টির। রংপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে তার দল এনসিপি। দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব শর্ত ইতোমধ্যে পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। যে সংখ্যক উপজেলা এবং জেলায় কমিটি হলে পরে নিবন্ধনের জন্য আবেদন করা যায়, আমরা ইতিমধ্যে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পারবো এবং একই সময়ে সারা দেশে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে এনসিপি, জানান আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের বিষয়ে আমরা একটা টিম করেছি। আমরা এক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে কথা বলেছি, যেখানে অনেকগুলো বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করব। একই সাথে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র এবং ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। গত মাস থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে অলিগলি, পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ধারণ ক্ষমতা বিবেচনা না করায় ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলো। যেগুলোতে দর্শনার্থীর ঢল যেমন নামছে, তেমনি গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত স্থাপনা। পর্যটকদের সমাগমে আর্থিক লেনদেন বাড়লেও ক্ষতি হচ্ছে পরিবেশের। পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এ অবস্থায় কোনো নির্দিষ্ট পর্যটন অঞ্চলে মানুষের যাতায়াতের হার নির্ধারণ করতে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সমতল, পাহাড় কিংবা সাগর, প্রায় একই চিত্র সবখানে। সরকারি ছুটি বা উৎসবে পর্যটকের ভারে ঠাসা থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো।
তথ্য বলছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, লামা, সাজেকে ছুটে যান সবচেয়ে বেশি পর্যটক। বাঁধনহারা এই পর্যটকদের আতিথেয়তায় গড়ে উঠছে অপরিকল্পিতভাবেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে আর্থসামাজিক উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্বাভাবিক বসবাস। এমন অবস্থায় স্থানীয়দের সমন্বয়ে স্পট অনুযায়ী পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেন্ট মার্টিনে আসলে প্রতিদিন যখন যাচ্ছে, আমরা তো হিসাব করে দেখেছি যে সেন্ট মার্টিনে যদি খুব কম করেও যদি হয় প্রতিদিন 5 থেকে 10,000 মানুষ যায়। রাঙ্গামাটি, বান্দরবান, চিটাং, হিল ট্র্যাক্সও কিন্তু এই ওভার ট্যুরিজমটা হচ্ছে। যেটা দরকার দ্যাট ইজ অ্যাবাউট কনসালটেশন, পার্টিসিপেশন অফ লোকাল কমিউনিটি এবং কি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কথা বলে তারপরেই মেকানিজমটা বের করতে হবে। ট্যুর অপারেটররা বলছেন, অতিরিক্ত পর্যটক সমাগম নিয়ন্ত্রণ করার আগে তৈরি করতে হবে বিকল্প ট্যুরিস্ট জোন। নতুন কোনো ডেস্টিনেশন না করা পর্যন্ত আমরা পুরনো কোনো জায়গাটাকে ব্যারিয়ার দিতে পারবো না, সেটা ঠিক হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? সো নতুন একটা তৈরি করি, আমরা পুরনোটাকে আবার রিপেয়ার করি। তবে টেকসই ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সব স্পটেই পর্যটকদের যাতায়াত নির্দিষ্ট করতে চায় বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা রিকোয়েস্ট করছি যে সব জায়গাতেই ক্যারিং ক্যাপাসিটি আগে নির্ধারণ করে দেওয়া, যে সব জায়গায় বেশি ট্যুরিস্ট যায়। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1 কোটি। 3 বছরের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় 2.5 কোটি। বিশ্বের বিভিন্ন রুটে ভিসা জটিলতার কারণেই বাড়ছে অভ্যন্তরীণ চলাচল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিইটিপি নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থ বছরেই। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন 3,500 MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ 1800 MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয়, তাইলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং শিল্প মন্ত্রণালয় বলছে, চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পাইওনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, দুদকের কার্যক্রম চালু আছে। সিইটিপি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যশোরের রাজারহাটে বসেছে ঈদ পরবর্তী প্রথম চামড়ার হাট। বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসছেন এ হাটে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। জুয়েল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বৃহৎ চামড়ার হাট যশোরের এই রাজারহাট। ঈদ পরবর্তী আজকে প্রথম হাট বসেছে এখানে। এই প্রথম হাট হিসাবে যে পরিমাণ চামড়া আমদানির সম্ভাবনা ছিল, সবাই আশা করছিল, কিন্তু সেই পরিমাণ চামড়া আজকের হাটে উঠেনি। বলতে গেলে হাটটি আজকে জমেইনি। এখানে যে চামড়া ব্যবসায়ীরা একেবারে নিকটবর্তী জেলার, তারা কিছু সামান্য চামড়া নিয়ে এসেছেন। আসলে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি তারা বাজারের
যে চামড়ার দাম, সেই দামটি কেমন যাচ্ছে সেটা জানার জন্যই মূলত অল্প কিছু চামড়া নিয়ে তারা এসেছেন এবং তারা এসে যেটা একটা বিপদের সম্মুখীনই হয়েছেন বলতে গেলে। কারণ তারা বলছেন যে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে চামড়াগুলো 700 থেকে 800 টাকায় কিনেছেন এবং লবণ খরচ করে যে চামড়াটির দাম 900 টাকা পড়েছে, সেই চামড়াটি এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা এবং সবচেয়ে বড় চামড়া এবং ভালো চামড়াটি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে ফুটের হিসাবে এই প্রতি বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, অথচ সরকার দাম বেঁধে দিয়েছিল ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। সরকারি সেই দামে কিন্তু আজকে রাজারহাটে কোনো চামড়া বিক্রি হয়নি এবং ছাগলের যে চামড়া, সেই চামড়াগুলো ফরিয়ারা নিয়ে এসেছেন কিন্তু চামড়াগুলো বেচতে না পরে স্তূপ করে ফেলে রেখে গেছেন। কারণ এক একটি ছাগলের চামড়ায় লবণ খরচ দিয়ে 50 টাকা মতো খরচ পড়েছে, কিন্তু এখানে প্রতিটি ছাগলের চামড়া 20 থেকে 25 টাকার উপরে আড়তদাররা দাম দিতে চাননি। আমরা কথা বলেছি আড়তদারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার প্রতি বছর দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা কিন্তু সেই দাম মানতে চান না এবং সেই দাম দিতেও চান না। ফলে তারা এই লোকাল পর্যায় থেকে যে চামড়া কেনেন সেই চামড়াতেও তারা ভালো দামে কিনতে পারেন না। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যদি ট্যানারি মালিকরা সরকারি দাম ফলো করে তাহলে নিচে যে তৃণমূলের যে বাজার সেখানে সরকারি দাম চামড়া বেচা কিনা হবে। এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, কেউ আবার ছাড়ছেন নগরী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা যে সকল মানুষজন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। অর্থাৎ যাদের কর্মস্থলে আসার তাড়া রয়েছে, ছুটি থাকা সত্ত্বেও তারা এরই মধ্যে কিন্তু ফিরতে শুরু করেছেন, সেটি আমি জানিয়েছিলাম। আমরা যদি একটু জানিয়ে দিতে চাই যে সকাল থেকে এ পর্যন্ত এখানে রেল স্টেশন কর্তৃপক্ষ, আমরা কমলাপুরে রয়েছি, এই কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 13টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। মোট 25টি ট্রেন আজকে সারাদিনে প্রবেশ করার কথা। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ঈদ উদযাপন শেষে মানুষজন কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন। আমরা একটু আগে আরও জানিয়েছিলাম যে লঞ্চ যোগে বা সড়ক পথে যাত্রীরা যেভাবে ফিরছে, ট্রেন যোগেও ফিরছে। তো যারাই ফিরছেন তারা অত্যন্ত আনন্দের সঙ্গেই ঈদ কাটিয়েছেন, ঈদ উদযাপন করেছেন, সেটি আমাদের জানিয়েছেন। তারা বলেছেন যে এবছর প্রাকৃতিক দিক থেকেও পরিবেশটি খুব ভালো ছিল, বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছিল না। পাশাপাশি দীর্ঘদিন ছুটি থাকার কারণে তারা মোটামুটি যে পথে যে বড় একটি ভোগান্তি হয়, যানজটের ভোগান্তি হয় অথবা অন্য ধরনের ভোগান্তি হয়, সেই ভোগান্তিটা তারা কিন্তু এবছর পাননি। যাওয়ার সময় যেরকম ভোগান্তিহীনভাবে গিয়েছেন, আসার সময়ও তারা যেটি বলেছেন যে এই ভোগান্তিটি মোটেও ছিল না, স্বস্তির সঙ্গেই তারা ঢাকায় ফিরেছেন। আর পরিবারের সদস্যদের সঙ্গে শেকড়ের টানে যে তারা গিয়েছেন ঈদ করতে, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন যে সবার সঙ্গেই এবছর ভালো ঈদ কেটেছে। আর তাদের একটি বিষয় ছিল যে আরও যে কয়েকটা দিন ছুটি আছে, তাদের হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জনের চাকরি থাকার কারণে তারা 6-7 দিন আগেই যে যারা গিয়েছিলেন তারা কিন্তু 3-4 দিন ছুটি থাকতেই তারা আজকে থেকে ঢাকায় ফেরা শুরু করেছেন। রেল স্টেশন কর্তৃপক্ষ যেটা বলেছেন যে আগামীকাল থেকে এই চাপটি আরও বাড়বে, তবে তাদের কোনো সংকট নেই, তাদের পর্যাপ্ত ট্রেন রয়েছে এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তারা এবছর স্বস্তির সঙ্গেই ঢাকায় প্রবেশ করতে পারবেন। এটিই ছিল মূলত কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ব্যাপারে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। ভয়াবহ ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব বাড়ছে দিন দিন। খোসপাঁচড়া জাতীয় এই রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। শিশু থেকে শুরু করে সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন এই রোগে। চিকিৎসকরা বলছেন নীরব মহামারী আকার ধারণ করছে রোগটি। সঠিক সময়ে চিকিৎসা না নিলে যা কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে। শরীফ রুবেল ও আল মামুনের ক্যামেরায় আয়শা সিদ্দিকা সামিয়া রিপোর্ট। গা ভর্তি লাল লাল র্যাশ, চুলকায় দিনরাত, মাঝে মধ্যে কেটে বেরিয়ে যায় রক্ত। অনেকেই ভাবেন প্রচণ্ড গরমে হয়তো এমন দশা, কিন্তু না, এই রোগের নাম স্ক্যাবিস বা খোসপাঁচড়া।
4 বছরের নূর ফাতেমা। পুরো শরীর ছেয়ে গেছে লাল র্যাশে। চিকিৎসা নিতে মায়ের সঙ্গে এসেছে হাসপাতালে। সন্তানের করুণ চাহনিতে দিশেহারা মা। অন্য জায়গায় চিকিৎসা করাইছি, ভালো হয়ে গেছিল, এখন আবার বাড়ে গেছে, অনেকই বাড়ছে। আমি সুস্থতা চাইব। ছোঁয়াচে এই চর্মরোগের সংক্রমণ বাড়ছে দিন দিন। এই যেমন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন একই পরিবারের 4 জন। প্রথমে বাড়ির গৃহিণীর শরীরে র্যাশ ওঠে, পরে তীব্র চুলকানি। ধীরে ধীরে আক্রান্ত পরিবারের অন্য সদস্যরাও। ফ্যামিলির 4 জনই আসছে। গত 2 মাস ধরে আর কি সমস্যা করতেছি। রাতে আমার এত চুলকানি হয়, আমি ঘুমাতে পারি না, আমার কষ্ট হয়। চুলকানি উঠলে আর থামা যায় না, যতক্ষণ কাটবো না, রক্ত বেরোবো না, ততক্ষণ থামা যায় না। বড় বড় গুড়া হয়ে গেছে, গুড়া হইয়া মানে যখন চুলকায় তখন খালি পানি বাইরে। চিকিৎসকরা বলছেন ঘনবসতি এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। আক্রান্তরা গুরুত্ব না দেওয়ার পাশাপাশি সচেতনতার অভাবে বাড়ছে সংক্রমণের হার। যেটাকে আমরা নীরব মহামারী বলতে পারি। এটা এমন একটা রোগ, নীরবে সবাই এই দুর্ভোগটা ভোগ করছে, কিন্তু সমস্ত দেশে সংক্রমিত হচ্ছে। হাতের যে আঙ্গুলের যে চিপা, তারপরে এখানে যে হাতের কবজির এই দিকে, হ্যাঁ, তারপর নাভিতে, তারপরে গোপনাঙ্গ, মেয়েদের ক্ষেত্রে যেমন নেপল, একজিলা, হ্যাঁ, তারপর পিছনে, এইসব জায়গায় সবচেয়ে বেশি হবে। ওষুধের অপব্যবহার, যেমন একটা লোশন আপনাকে বললাম 1 বোতল পুরোটা এক রাতে, আপনি অর্ধেক লাগিয়ে ভাবলেন যে আমার তো পুরাটাই কাভার হয়ে গেছে। ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে ওনাদের উল্টাপাল্টা চিকিৎসার কারণে এটা আজকাল সহজেই ভালো হচ্ছে না। সবচেয়ে জরুরি হচ্ছে জনসচেতনতা। স্ক্যাবিস বা খোসপাঁচড়ার সংক্রমণের হার ঠেকাতে শুধু আক্রান্ত ব্যক্তিই নয়, বরং পুরো পরিবার বা একই ঘরে বসবাস করা সবার চিকিৎসা একসঙ্গে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘ এই সারিতে 100 জনের মধ্যে 60 জনই স্ক্যাবিস রোগে আক্রান্ত। ডাক্তাররা বলছেন স্ক্যাবিস রোগটি নীরব মহামারী আকার ধারণ করেছে। তাই এটি অবহেলা করলে হতে পারে কিডনির সমস্যাও। তাই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামে ফসলের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। জামিল মিয়ার তোলা ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। টইটুম্বর পানিতে তলিয়ে ফসল, দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে যায়। এতে বাদাম, পটল, পাট, তিল, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে কৃষকরা। পানির কারণে আমরা এই বাদামটা তুলতেছি, এখন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এই রকম পানি যদি হয় আমরা কিভাবে কৃষকেরা বাঁচি থাকবো? 500 টাকা হিসেবে কামলা খরচ করি, যেটা আবাদ করছি ওটা চারে না উঠেই নেই। একবারে যে আমরা যে ভালোভাবে পুষে উঠবো এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো এবং আমরা আমাদের কৃষকের পাশে আছি। আমরা আমাদের সাধ্যমতো তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার 300 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসল। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফার র্যাঙ্কিংয়ে 22 ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামালরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা শমীদদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, শমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন
ক্লিন শিট। ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। সাপোর্টার ইজ এ প্লেজার। গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি, এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। গুড রিজাল্টস, ইন্ডিয়া ড্র। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে। It's about the whole Bangladesh team, so I feel the whole Bangladesh team is... এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।